প্রিয় দর্শক, শুভ সকাল। আপনার শুধু সকাল নয়, দুপুর, রাত এবং পুরো দিনটা যেন শুভ এবং সুন্দর হয় সেই প্রত্যাশায় কিন্তু আমাদের এই আয়োজন। কারণ আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির পর্দায়। আমি ডক্টর শ্রাবণী তৌহিদা রয়েছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কিডনি রোগীর রক্ত স্বল্পতা, এবং এই বিষয়ে আমাদেরকে পরামর্শ দিবেন আমাদের অনারেবল গেস্ট ডক্টর ফেরদৌস কামাল ভুঁইয়া, কনসালটেন্ট নেফ্রোলজি, আজগর আলী হাসপাতাল। এবং আপনারাও কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, আপনাদের সমস্যা নিয়ে যাবতীয় প্রশ্ন করতে পারেন। আমাদের স্যার কিন্তু সরাসরি সেই প্রশ্নগুলোর উত্তর দিবে, এবং প্রশ্ন করার জন্য যে নাম্বারে আপনারা ফোন করবেন তা আমাদের স্ক্রলে দেখানো রয়েছে। সো আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিষয় তো হচ্ছে, আমিও ভালো আছি। আমাদের বিষয় তো হচ্ছে কিডনি রোগীর রক্ত স্বল্পতা। ইনভেরিয়েবলি আমরা কিডনি যে রোগীগুলোকে পাই তাদের অনেকটাই প্রবলেম থাকে এটা, এবং এটার কারণে জটিলতাগুলো অনেক বেড়ে যায়। প্রথমে জানতে চাই যে কিডনি রোগীর যে রক্ত স্বল্পতা, এটার কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে রক্ত স্বল্পতা আর রক্ত শূন্যতা দুটা পরিপূরক টার্ম। এটা হয়তো দর্শকদের সুবিধার জন্য আমি কথাটা বলছি। যে রক্ত শূন্যতা বলতে তো আমরা যেটা বুঝি যে রক্ত কোষে যে আরবিসি সেল থাকে তার মধ্যে হিমোগ্লোবিনের যে স্বাভাবিক মাত্রা থাকে তার চেয়ে যদি কম হয় তাহলে আমরা এটাকে রক্ত শূন্যতা বলে থাকি বা রক্ত স্বল্পতা বলে থাকি। এখন সাধারণ পপুলেশনে যে রক্ত শূন্যতার যে কারণগুলো আমরা দেখি, সাধারণত দেখা যায় যে আয়রন ডিফিসিয়েন্সি, আয়রনের কমতি থাকলে, ভিটামিনের ডিফিসিয়েন্সি, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, এগুলো যদি কমতি থাকে, আরও কিছু কারণ থাকে, রক্তক্ষরণ হয়, পেপটিক আলসার ডিজিজ, কারো পাইলস, ব্লিডিং পাইলস থাকে, এগুলোর কারণে কিন্তু রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। কিন্তু কিডনি রোগীদের যে কি রক্ত শূন্যতা সেটা কিন্তু একটু ভিন্ন ব্যাপার, কজটা অন্যরকম, এটার ইটিওলজিটা অন্যরকম। দ্যাট ইজ কিডনির অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হলো হরমোন সিক্রেশন করা। সে হরমোনের মধ্যে একটা ইম্পর্টেন্ট হরমোন হলো ইরেথ্রোপয়েটিন হরমোন। এই হরমোনটা মোস্ট ইম্পর্টেন্ট হরমোন। এটার কারণ হলো এই হরমোনটা আমরা যে রক্তকোষ যেটা বলছে আরবিসি, যেখানে প্রোডাকশন হয় অস্থিমজ্জায়, সে অস্থিমজ্জায় একটা পর্যায়ে এটা প্রোডাকশানের যেই কাঁচামালের সাথে এই হরমোনটা রিলেটেড। এই হরমোনটা না থাকলে তখন আরবিসিটা প্রোডাকশন হয় না। তখন না হলে পর আরবিসি প্রোডাকশন কমে গেলে রক্তে সেটার শূন্যতা দেখা দেয়। এই জন্য দেখা যায় যে কিডনি রোগীদের একটা পর্যায়ে, সব সময় কিন্তু কিডনি রোগ থাকলেই যে রক্ত শূন্যতা হবে এমন না। বিভিন্ন স্টেজ আছে, স্টেজ 3 আপওয়ার্ড, অর্থাৎ স্টেজ 3 থেকে স্টেজ 3, 4, 5, এই স্টেজগুলোতে আমরা মোর প্রিভ্যালেন্ট দেখি এই হিমোগ্লোবিনের স্বল্পতা বা রক্ত স্বল্পতা। বিশেষ করে স্টেজ 3-তে 10%, আর স্টেজ 4-5-এ অলমোস্ট 60-80% কেস আমরা এই অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা রোগটা দেখতে পাই। এটার মূল কারণটাই হচ্ছে কিন্তু ইরেথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি হচ্ছে এটা। তার সাথে সাথে আদার ফ্যাক্টরসও থাকে, যেমন এই সিকেডি রোগী একটা কিছু প্রবণতা থাকে তাদের, যে আরবিসির হেমোলাইসিসের একটা প্রবণতা থাকে, মানে রক্তকোষ যেটা আমরা লোহিত রক্তকণিকা দেখতে পাই, সেটা ভেঙে যাওয়ার এবং লাইফ স্প্যান কমে যাওয়ার একটি টেন্ডেন্সি থাকে। এবং এডিশনাল ফ্যাক্টরগুলোর মধ্যে আমরা সাধারণ যে কজগুলো বলি, যে আয়রন ডিফিসিয়েন্সি থাকা, ভিটামিন বি12 ডিফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি, এই সমস্ত ভিটামিনসগুলো যদি কমতি থাকে, তার সাথে কিডনি রোগের আরও কিছু জটিলতা আছে, যেমন ইউরেমিক হিমোলাইসিস হয়, অর্থাৎ রক্তীয় কণিকাটা ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। তারপর হচ্ছে ইউরেমিক গ্যাস্ট্রোপ্যাথির কারণে আমাদের এই যে আমরা যা খাচ্ছি প্রতিনিয়ত, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিনগুলো ঠিকমতো অ্যাবজর্ব হয় না, না হওয়ার কারণে শরীরে এগুলোর মাত্রা কমে যায়। মাত্রা কমে গেলে পর যে এগুলা যে রক্ত উৎপাদনের যে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, সেখান থেকে সেই এডিকুয়েট অ্যামাউন্টে পাচ্ছে না। আমরা যতই খাই না কেন এটা সেখানে অ্যাবজর্ব হচ্ছে না, যার কারণে এটা ডিফিসিয়েন্সি দেখা দেয়। আদার যে সমস্ত কাজগুলো আছে, যেমন এখানে ইউরেমিয়া, যে গ্যাস্ট্রোপ্যাথি বললাম, তারপর হচ্ছে হাইপার প্যারাথাইটিজম নামে একটা রোগ আছে, কিডনি রোগীদের সিকেডিদের হয়, এতেও কিন্তু তার অ্যানিমিয়াটা ডেভেলপ করে, রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। তাহলে অন্য যে সাধারণ রোগীদের যে অ্যানিমিয়ার যে কারণগুলো আমরা দেখতে পাই, কিডনি রোগীদের ক্ষেত্রে ঠিক একটু ভিন্ন। এখানে প্রাইমারি কজটাই হলো কিন্তু সেই হরমোনের অল্পতা বা স্বল্পতা, যার কারণে এই হরমোনটা রিপ্লেস না করা পর্যন্ত কিডনি রোগীদের যে রক্ত স্বল্পতা আমরা দেখতে পাই, এটা সাধারণত ঠিক করা বা
টার্গেট লেভেলে রিপ্লেস করা রিপ্লেস পসিবল করা হয় না। পসিবল হয় না। এক্স্যাক্টলি স্যার, আপনি প্রত্যেকটা কথায় কিন্তু বারবার যে টার্মটা চলে আসছে যে সিকেডি, কিন্তু আমি সাধারণ দর্শক বা রোগীদের জন্য জানতে চাই যে এই যে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ আমরা এটা কখন বলবো একটা রোগীর ক্ষেত্রে? ইয়েস, ইটস এ গুড কোয়েশ্চেন। সিকিডি আসলে যদিও টার্মটা এখন আমাদের জন্য নতুন মনে হচ্ছে, আমার মনে হয় নতুন না, এটা অনেক পুরনো হয়ে গেছে। Exactly. এটাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ যেটা হলো যদি কিডনির ফাংশনাল স্ট্যাটাস, অর্থাৎ কিডনির আমরা জিএফআর নামে একটা কথা আছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, Rate, এই ফিল্ট্রেশন রেটটা যদি কমে যায়, একটা নির্দিষ্ট মাত্রার চেয়ে কমে যায়, তখন আমরা এটাকে কিডনি রোগ হিসেবে ধরে নিই। তবে এটার বিভিন্ন স্টেজ আছে, স্টেজ 1, 2, 3। তো এই যে সিকেডি রোগটা, এটা আগে সিআরএফ নামে আমাদের কাছে পরিচিত ছিল, মানে ক্রনিক রেনাল ফেলিয়ার। ক্রনিক রেনাল যে ফেলিয়ার। আমরা তখন তো আমাদের ইন্ডিকেটরটা ছিল তখন যে সেরাম ক্রিয়েটিনিন লেভেল, যে আমরা ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে গেলেই তখনই ধরে নিতাম যে না, এটা ক্রনিক রেনাল ফেলিয়ার চলে গেছে। কিন্তু সিকেডি টার্মিনোলজিটা আসার মূলত কারণ হচ্ছে কি, কিছু আমাদের দেখা যায় যে ক্রিয়েটিনিন লেভেলটা যে বাড়ে, সেটা কিন্তু কিডনি ড্যামেজ অলমোস্ট 70-80% হয়ে যাওয়ার পরেও কিন্তু ক্রিয়েটিনটা বাড়তে থাকে। তাহলে বাড়তে থাকলে আমরা লেট ডায়াগনোসিস হচ্ছে, অর্থাৎ হিডেন পর্যায়ে আমাদের সিকেডি রোগটা থেকে যাচ্ছে। সিকেডির কিন্তু অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি হয়তো পরে আলোচনা করব। তো সিকেডির এই যে পর্যায়গুলো, অর্থাৎ তার জিএফআরটা যে নর্মাল হচ্ছে 125 to 140, এর থেকে নেমে আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে। এই পর্যায়গুলো লেস দেন যখন 40 ml আসে, তখনই আমরা কিন্তু ক্রিয়েটিনিনটা বাড়তে থাকে, তখন আমরা দেখতে পাই। কিন্তু এই যে বাকি প্রায় 100 ml জিএফআর কমে যাচ্ছে, এইটাই সাইলেন্ট পর্যায়ে থেকে যায়, যার কারণে সমাজে সিকেডি রোগটা ডিটেক্টেড কম হয়। যতক্ষণ না রুগী কোনো সিমটম নিয়ে আমাদের কাছে আসে, আমরা পরীক্ষা করে দেখি যাদের কিডনি ফাংশন কম্প্রোমাইজ। এটা হচ্ছে কারণ। তো সিকেডি রোগটা আসলে সাইলেন্ট কিলার হিসেবে অনেক সময় কাজ করে, যার কারণে মানুষের মাঝে এটা সচেতনতা খুবই দরকার। সারা বিশ্বে প্রায় 850 মিলিয়ন মানুষ কিন্তু এই সিকেডি রোগে আক্রান্ত। বাংলাদেশে প্রায় 2 crore, মানে হচ্ছে 2 কোটি লোক এই কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর প্রায় 30 থেকে 40 হাজার রোগী এই সিকেডি রোগে আক্রান্ত, নতুনভাবে আক্রান্ত হচ্ছে। স্যার, আপনি যে বললেন সিকেডি হচ্ছে সাইলেন্ট কিলার, তো এক্ষেত্রে আমরা দেখি যে নর্মালি যদি কোনো রোগী হসপিটালে যাচ্ছে বা যে কোনো কারণেই যাচ্ছে, তার কিন্তু আমরা জিএফআর করি না, আমরা তার করি ক্রিয়েটিনিন লেভেলটা চেক করি। তো সেটাই তো স্যার আমাদের মানে সেই আইসবার্গ থিওরির মতো, যে আমরা সামনে দেখছি এটা, কিন্তু ভেতরে হচ্ছে অন্য একটা। এটা তো স্যার আমরা ডক্টররাও কি কিছুটা দায়ী এটার ক্ষেত্রে? হ্যাঁ, এটা কিছুটা দায়ী। এটা হচ্ছে আমাদের ডিসিমিনেশন অফ নলেজ। হয়তো এই নলেজটা সিকেডি যে টার্মিনোলজি কোন দিক থেকে আমরা বলছি, সেই জিনিসটা অনেক সময় আমাদের ডাক্তারদের কাছেও, অনেক ডাক্তারের কাছে হয়তো জানা নাই। যার কারণে আমরা ক্রিয়েটিনিন লেভেলটা যদি দেখি যে একটা রোগীর বয়স হচ্ছে ধরেন 60, তার ক্রিয়েটিনিন লেভেল 1.25, তো উনি মনে করছেন ওনার ক্রিয়েটিনিন লেভেল ইজ নর্মাল, সো হোয়াট, এটা সিকেডি। বাট যদি জিএফআর করে দেখেন, এবং আপনি যদি আমরা নিজের অনেক সময় আমরা টেবিলে ক্যালকুলেটেড করে, কিন্তু ক্যালকুলেশন করে জিএফআর বের করতে পারি, বের করি, তাহলে দেখবেন যে তার জিএফআর লেভেল কিন্তু লেস দেন 60 ml। আর সিকেডির ডেফিনিশনে বলা হয় যদি কারো সিকেডি মানে জিএফআর লেভেল লেস দেন 60 ml মোর দেন 3 মান্থস পারসিস্ট করে, তাহলে কিন্তু এটা সিকেডি। তাহলে সেই রোগীটার 60 ইয়ার্স বয়স, তার জিএফআর লেভেল লেস দেন 60, হি ইজ সাফারিং ফ্রম সিকেডি। এক্স্যাক্টলি, সেই অনুযায়ী স্যার তখন ট্রিটমেন্ট ব্যবস্থাটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওয়েল, সিকেডি নিয়ে কথা বলছি আমরা, ইন ডিটেলসে এটা নিয়েই কথা বলবো, বিকজ আমরা অনেকেই হয়তো এই টার্মটার সাথে পরিচিত না, বা পরিচিত হলেও হয়তো ঠিকমতো জানি না। সিকেডির মেইনলি রিজনটা কি, মানে কারণগুলো কি কি? সিকেডির মেইন রিজন যদি আমরা বলি, সেক্ষেত্রে বর্তমান বিশ্বে খুব বেশি দেখা যাচ্ছে যার কারণগুলো, সেগুলো হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, নাম্বার 1 কজ। যদিও আমাদের দেশে এটার প্রধান কারণ ছিল আগে গ্লোমেরুলোনেফ্রাইটিস নামে একটা রোগ, নেফ্রাইটিস 47% কজ ছিল এটা আগে। কিন্তু আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা এখন দেখতে পাচ্ছি যে গ্লোমেরুলোনেফ্রাইটিসের ইনসিডেন্সটা আগের চেয়ে কমে গেছে। এখন আমাদের দেশে যত উন্নত হচ্ছে, আমরা আস্তে আস্তে তো উন্নয়নশীল থেকে উন্নত দেশের দিকে অগ্রসর হচ্ছি, সেই হিসেবে যত উন্নত হচ্ছে তত এই সিকেডির ইনসিডেন্স ডিউ টু ডায়াবেটিস মেলাইটাস ইজ ইনক্রিজিং। অর্থাৎ ডায়াবেটিসের আগে পার্সেন্টেজ ছিল 20 to 30% কজ ডিউ টু কজ অফ সিকেডি, কিন্তু এখন দেখা যাচ্ছে ইটস অ্যারাউন্ড 40 to 45%। এটা মেইন রিজনটা কি? আমাদের লাইফস্টাইল। মেইন রিজন লাইফস্টাইল ইজ ওয়ান অফ দ্য কজ। ইনসিডেন্স অফ ডায়াবেটিস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, আনকন্ট্রোল ডায়াবেটিস, অনেকগুলো কাজ। তাহলে সিকেডির যে আপনাকে কজগুলো বললাম, 1 নম্বর কজ হলো আমাদের ডায়াবেটিস, সেকেন্ড মোস্ট কমন কজ হচ্ছে হাইপারটেনশন। হ্যাঁ,
ডায়াবেটিস, হাইপারটেনশন এটা। আর অন্যান্য রোগ যেগুলো আছে আমরা বলি নেফ্রাইটিস, সেটা থার্ড কজ হিসেবে দেখি। আরও কিছু কজ আছে, যেমন আমাদের পাইলোনেফ্রাইটিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রিকারেন্ট, যদি কিডনিতে কোনো সমস্যা থাকে, কিডনি টিউমার, স্টোন, প্রোস্টেটিক এনলার্জমেন্ট, অবস্ট্রাকটিভ ইউরিপ্যাথি, অনেকগুলো কজ আছে সিকেডির, কিন্তু মোস্ট কমন কজ কমন কজ হচ্ছে এই তিনটাকে আপনি ডায়াবেটিস, বলছেন। হাইপারটেনশন এবং নেফ্রাইটিস। নেফ্রাইটিস। স্যার, এই হাইপারটেনশন এবং ডায়াবেটিস, এটাই তো বলছিলাম যে এই দুটো রোগেরও কিন্তু রিজনটা অনেকটা লাইফস্টাইল আমাদের। লাইফস্টাইল মডিফিকেশন। এক্স্যাক্টলি। তো সেটার কারণে এই দুটো রোগ বেড়ে যাচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম কিডনি এবং হার্টের যে অন্যান্য রোগগুলো সেগুলোও কিন্তু বেড়ে যাচ্ছে, তাই নয় কি? অবশ্যই। এবং জটিলতাগুলোও তো স্যার এরকমই, এরকমই ভাইস হচ্ছে। ভার্সা। হ্যাঁ, আপনি যেটা বলছেন লাইফস্টাইল, লাইফস্টাইলের মধ্যে আমরা বলি যে আপনি যদি এরকম, এই যে ডায়াবেটিসটা বেশি হচ্ছে কেন, লাইফস্টাইলে আপনি খেয়াল করে দেখবেন, আগেকার মানুষ যেরকম আমরা কায়িক কিছু পরিশ্রম, ফিটনেস নিয়ে চিন্তাভাবনা করতাম, সেরকম চিন্তাভাবনার মধ্যে এখনকার ছেলেরা বা এখনকার জেনারেশনের লোক ছেলেরা খুব একটা করে না। কীরকম, তারা কিন্তু সেডেন্টারি লাইফস্টাইল, রিমোট কন্ট্রোল দিয়ে চলছে, সারাদিন মোবাইল নিয়ে আছে, হয় টিভি দেখছে, মোবাইল নিয়ে আছে, খেলাধুলা খুব কম ছেলেবেলেই করে, ঘরের মধ্যেই বন্দি, টিভি দেখছে। এই যে লাইফস্টাইলের একটা চেঞ্জ, যার কারণে এগুলোর ইনসিডেন্স বেড়ে যাচ্ছে। এবং যারা অফিস ওয়ার্ক করছে তারাও কিন্তু বসে বসে কাজগুলো করছে, বসে বসে কাজ করছে। তাহলে এখানে এক নম্বর কাজ যেটা হলো সেটা হচ্ছে শারীরিক ফিটনেস এবং নিয়মিত ব্যায়াম। এর থেকে আমরা অনেক দূরে আছি। এটা হচ্ছে এক নম্বর কাজ। সেকেন্ড হচ্ছে, যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিস ঠিকমতো কন্ট্রোল করে না, আর্লি ডিটেকশনও হয় না, লেট ডিটেকশন হয়, আবার কন্ট্রোলও ঠিকমতো হয় না। থার্ড হচ্ছে হাইপারটেনশনের, যদি বলেন হাইপারটেনশন ইজ দ্য কজ অফ সিকেডি। হাইপারটেনশনের ক্ষেত্রে একটা সমীক্ষায় দেখা গেছে যে 20 to 30% পপুলেশন যারা প্রাপ্তবয়স্ক তারা এই হাইপারটেনশন রোগে ভুগছে। কিন্তু ইন্টারেস্টিংলি যেটা হচ্ছে 50% অফ দ্য পপুলেশন দে ডোন্ট নো, তারা জানে না যে তাদের প্রেশার আছে। আচ্ছা, এই জিনিসটাই তারা জানে না। এক্স্যাক্টলি। সুতরাং প্রেশার যে আছে 50%, তারা জানেই না, সুতরাং তাদের প্রেশার কন্ট্রোল হচ্ছে না। কন্ট্রোল না হলে কি হচ্ছে, তার কনসিকুয়েন্স, হ্যাঁ, হার্ট, কিডনির উপর কিডনি, প্রভাবটা পড়ে যাচ্ছে, এবং চোখ, সবকিছুতেই প্রভাব পড়ে যাচ্ছে। স্যার, আমরা তো কথা বলছিলাম আসলে কিডনি রোগীর মানে রক্ত স্বল্পতা নিয়ে, এবং সেটার রিজনে ডায়াবেটিস, মেলাইটাস এবং হাইপারটেনশন এবং লাইফস্টাইলটাও কিন্তু চলে আসছে। এরকম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছি, ইন ডিটেলস আরও কথা বলবো, কিন্তু তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমরা কথা বলছি কিডনি রোগীর রক্ত স্বল্পতা এবং এর সাথে রিলেটেড ডায়াবেটিস, মেলাইটাস এবং সেই সাথে হাইপারটেনশন এবং লাইফস্টাইল মডিফিকেশন। সো আপনাদের প্রশ্নগুলো তো ডেফিনেটলি আছে, প্রশ্নগুলোর উত্তর সহ সব কিছু নিয়ে কথা বলবো ছোট্ট একটা বিরতির পরে। সো আমাদের সাথে ছিলেন, আমি আশা করব সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আজকের আলী হাসপাতাল স্বাস্থ্য কথায় আমি ডক্টর শ্রাবণা তৌহিদা কথা বলছিলাম আমাদের আজকের অনারেবল গেস্ট ডক্টর ফেরদৌস কামাল ভূঁইয়ার সাথে। তো এই অ্যাসিমপ্টমেটিক পর্যায়ে কিডনি রোগে আক্রান্ত হয়েছে কোভিড দিয়ে, এই ধরনের ইনসিডেন্স আমাদের কাছে এখনো আসেনি, এবং কোনো ধরনের ডাটাও পর্যন্ত পাওয়া যায়নি সারা বিশ্বে। আর যাদের সিমটোমেটিক, তাদের মধ্যে মাইল্ড সিমটম যারা আছে, মাইল্ড সিমটম নিয়ে যারা আছে, তাদেরও সেরে যায়, এবং তাদের যে কিডনি ইনভলভমেন্ট হয়েছে এরকম কোনো ডাটা আমরা পাইনি। যে ডাটাগুলো আমরা ওয়ার্ল্ড ওয়াইড পাচ্ছি এবং আমাদের দেশেও পাচ্ছি, সেগুলো হচ্ছে কোভিড-19 আক্রান্ত হয়ে যারা হসপিটালাইজড হচ্ছে, যারা হসপিটালে ভর্তি হচ্ছে, সেই রোগীগুলোর মধ্যে দেখা যাচ্ছে মোর দেন 20% হচ্ছে কিডনি রোগে আক্রান্ত হচ্ছে ডিউ টু কোভিড। আর যারা আইসিইউ সেটিংয়ে ভর্তি হচ্ছে, আইসিইউতে ভর্তি হয় এই করোনা নিয়ে বা কোভিড রিলেটেড ইলনেস নিয়ে, তাদের মধ্যে দেখা যাচ্ছে মোর দেন 50% ইজ সাফারিং ফ্রম কিডনি ডিজিজ। আচ্ছা, কি ধরনের সাফারিং এর ভেতর দিয়ে যাচ্ছে সেই উত্তরটা আমি শুনবো, কিন্তু তার আগে একজন দর্শক আছে, তার ফোনটি নিতে চাই। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নাসিম বলছিলাম, বগুড়া থেকে। বগুড়া থেকে নাসিম, থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। আমাদের সাথে আছেন ডক্টর ফেরদৌস কামাল ভূঁইয়া, আপনি আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা দুইটা প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, জিএফআর যে টেস্টের কথা বললো, আসলে জিএফআর টেস্টটা কোনো সময় করায় না, কোনো সময় ক্রিয়েটিন লেভেল দিয়ে আমরা কিডনিটা দেখি। এখন কি জিএফআরটা এটা লোকাল যে ডায়াগনোসিস আছে, মানে শহরাঞ্চল বা মফস্বল এরিয়া, এইসব ডায়াগনোসিস ল্যাবে পাওয়া যায়? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ঘুমের ওষুধ আমি বর্তমানে খাচ্ছি ডিজোভান 2 আর মিটাস্পোন আরো, এগুলো কি কিডনির উপর কোনো এফেক্ট আছে? হ্যাঁ, আপনি যে ওষুধটা খাচ্ছিলেন নামটা আবার বলুন প্লিজ। উনি
ডিসোপেন 2 খাচ্ছিলেন, আপনি ঘুমের যে ওষুধগুলো খাচ্ছেন সেটার নামগুলো স্যার জানতে চেয়েছেন। ডিজোপেন 2, মিটাস 15, প্রোপানল 10। আচ্ছা, ডিসোপেন 2 খাচ্ছে, প্রোপানল 10 খাচ্ছে, আর মাঝখানে আরেকটা কি বলেছিলেন? মিটাস 15। ওকে। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যে কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে যে জিফারটা অ্যাভেলেবেল কিনা মফস্বল এরিয়া। আসলে জিফারটা কোনো এমন না যে কোনো একটা মেশিন দিয়ে করতে হয়। আপনার ক্রিয়েটিনিন লেভেল জানা থাকলে এটা অনলাইনে, এখন তো সবাই অনলাইনে সবাই অনেকগুলো জিএফের ক্যালকুলেটর পাবেন। আপনি যদি সার্চ করেন যে অনলাইনে, ওখানে জিএফআর ক্যালকুলেটর ইনাম দিয়ে তখন ক্যালকুলেটর পেয়ে যাবেন। সেখানে আপনার যে সমস্ত ভ্যালুগুলো তারা চাবে, আপনার ওয়েট কত, আপনার এজ কত, এবং আপনার অন্য কোনো কোমরবিডিটি ইলনেস আছে কিনা, আপনার সেক্সটা কি, এই কয়টা জিনিস দেখবে। দেখার পরে আপনার ক্রিয়েটিনিন লেভেল যদি করা থাকে তাহলে আপনি ওখানে সেটা দিয়ে দিবেন। দিলে পর তারাই ক্যালকুলেট করে আপনাকে বলে দেবে যে আপনার জিএফআরটা কত। তাহলে আপনি সহজেই জানতে পারছেন আজকাল এটা দিয়ে। এটার জন্য ল্যাবে মানে আপনাকে নির্ভর করতে হবে এমন কোনো কথা নাই। সহজেই জানতে পারছি এটা, কারণ আজকাল তো সবার কাছেই হাতে মোবাইল আছে, নেটওয়ার্ক অ্যাভেলেবেল, সব কিছু অ্যাভেলেবেল, সুতরাং এটি দিয়ে যায়। আর যদি বলেন যে ল্যাবও কিন্তু তারা ক্যালকুলেট করে দিয়ে দিতে পারে যদি আপনি সেটা ডিমান্ড করেন। তো সুতরাং এই জিএফআর টেস্টটা এখন ল্যাবের উপর আপনি বসে থাকতে হবে এমন কোনো কথা নাই। আপনি এটা অ্যাভেলেবেল এটা পাবেন, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার কিডনির স্ট্যাটাস কেমন, কত পার্সেন্ট কাজ করছে, কতটুকু কাজ করছে। সেকেন্ড, আপনি যে কোশ্চেনটা করলেন যে আপনি যে সমস্ত ওষুধগুলো খাচ্ছেন, একটা হলো ডিসোপেন 2, কেন খাচ্ছেন, হয়তো আপনার ঘুম হয় না, ঘুমের সমস্যা হয় এই জন্য খাচ্ছেন। আরেকটা হলো প্রোপ্রানোনল, আরেকটা হলো যেটা আমরা হয়তো ঠিক গ্যাস করতে পারিনি। তো সেই ওষুধগুলা ইউজুয়ালি নেফ্রোটক্সিক না, ইউজুয়ালি এগুলা কিডনির খুব একটা ক্ষতি করে না। আপনার প্রয়োজন আপনি খেতে পারেন, তবে বেশি দিন খাওয়াটা ঠিক না, বেশি দিন না খাওয়াই ভালো। মাঝে মাঝে গ্যাপ দিয়ে আপনি খেতে পারেন। এই দিয়ে কিডনির খুব বেশি ক্ষতি হয়ে যাবে এমন কোনো তথ্য আমাদের কাছে নাই। তবে যে কোনো ড্রাগই কিন্তু কিডনির ক্ষতি করতে পারে, এটা আমরা জানি ইন জেনারেল বলতে পারি, কারণ কিডনি যেহেতু বের করে দেয় ড্রাগগুলো, সেজন্যই। বাট ডিসোপেন 2 তো স্যার এটাও তো কিন্তু মানুষকে অ্যাডিক্ট করে ফেলে, সো উনি কিন্তু মানে অন অ্যান্ড অফ করে খেলে মনে হয় বেটার। মাঝে মাঝে গ্যাপ দিয়ে পজ দিয়ে খাওয়া। রাইট, এক্স্যাক্টলি। সো যাই হোক, উনি নিশ্চয়ই তার প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো পেয়েছেন। স্যার, আমরা কথা বলছিলাম যেটা নিয়ে, যে করোনা ভাইরাসের সাথে কিডনির যে সম্পর্ক আপনি বলছিলেন, কিন্তু যেহেতু এই কলার আমাদেরকে প্রশ্নটি করলো, তাই আমার প্রশ্নও মাথায় চলে আসলো যে নেফ্রোটক্সিক যে ড্রাগগুলো উনি যেগুলো বলেছেন সেগুলো না, কিন্তু আমরা জানি যে কোন ড্রাগগুলোর কারণে কিন্তু কিডনি ইনজুরিও হচ্ছে এবং কিডনি কিন্তু ফেইলরও হয়ে যায়। সেই ড্রাগগুলো যদি স্যার একটু নাম মেনশন করতেন। হ্যাঁ, কিছু কিছু ড্রাগ আছে যেগুলো আমরা সবাই নামগুলো জানি। বিশেষ করে সবচেয়ে কমন যে ড্রাগটা ইউজ হয় আমাদের জেনারেল পপুলেশন, সেটা হচ্ছে ব্যথা নাশক বড়ি, যেগুলো এগুলোকে আমরা বলি এনএসএআইডি। এনএসএআইডির মধ্যে অনেকগুলো আছে, নাম বললে হয়তো অনেকেই বুঝবেন, যে আইবুপ্রোফেন, নেফ্রোক্সেন সোডিয়াম, তারপর হচ্ছে ক্লোফেনাক, যেগুলো ভোল্টারিন নামে পাওয়া যায়। আরও অনেক ধরনের ব্যথার ওষুধ আছে। এই ব্যথার ওষুধগুলা যদি কেউ সেবন করে নিয়মিত অনেক দিন যাবত, তাহলে কিডনির কিন্তু ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস নামে একটা রোগ হয়। আবার এই ওষুধগুলোই অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে। অর্থাৎ অ্যাকিউট মানে হঠাৎ করে কিডনি বিকল করে ফেলা। কারো হয়তো এটা হঠাৎ করে হচ্ছে না, ক্রনিক্যালি খাচ্ছে, ব্যথার জন্য খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তার আস্তে আস্তে করে কিডনির ড্যামেজ হচ্ছে। অন দ্য লং রান দেখা গেল তার জিফার কমে গেছে, ক্রিয়েটিনিন বেড়ে গেছে, তখন আমাদের কাছে আসে। তাহলে এই ব্যথানাশক বড়িগুলো হচ্ছে নেফ্রোটক্সিক। তারপর হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো ইউজ করা হয় উইদাউট এনি প্রেসক্রিপশন, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিছু কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় যেগুলো নেফ্রোটক্সিক হতে পারে। সব ধরনের অ্যান্টিবায়োটিকই কিন্তু নেফ্রোটক্সিক হবে এমন কোনো কথা নয়। কমনলি যেগুলো দেখা যায়, যেমন কোট্রাইমেক্সাজোল আমরা ইউজ করে থাকি, এগুলা নেফ্রোটক্সিক। তারপর হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডস টাইপের যে সমস্ত, এগুলো হয়তো আপনারা জেন্টামাইসিন নামে, ক্যানামাইসিন নামে পাবেন, ক্যাসিন নামে, বিভিন্ন নামে পাবেন। এই সমস্ত নেফ্রোটক্সিক অ্যান্টিবায়োটিকগুলো অ্যাভয়েড করা খুবই জরুরি। আর আদার অ্যান্টিবায়োটিক যেগুলো আছে, যেমন কুইনোলোন ডায়াবেটিস, যেগুলো সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, এগুলোরও নেফ্রোটক্সিসিটি আছে। লং টার্ম ইউজ করলে এগুলোও কিডনির ড্যামেজ করতে পারে। অ্যান্টিবায়োটিকের থেকেও মনে হয় সবচেয়ে বেশি দরকার হচ্ছে যে মানুষকে জানানো যে পেইন কিলার যেগুলো খাচ্ছে সেগুলো যেন একটু তারা মানে হিসেব মতো খায়। যাই হোক, আমরা আমাদের আলোচনায় চলে আসি যেখানে ছিলাম, যে করোনার কারণে যে কিডনি রোগীদের জটিলতাগুলো বেড়ে যাচ্ছে, যেগুলো আপনি বলে যে অ্যাডমিটেড পেশেন্টদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে, সেই জটিলতাগুলো কীরকম থাকে? হ্যাঁ, এখন কথা হচ্ছে কোভিড আপনার কী ধরনের জটিলতা করতে পারে। মোস্ট ফ্রিকুয়েন্টলি যেটা হচ্ছে AKI, অর্থাৎ অ্যাকিউট কিডনি ফেলিউর হচ্ছে।
তার সাথে এটার হেমাচুরিয়া হতে পারে, প্রোটোনিউরিয়া হতে পারে। এখন কথা হচ্ছে এই একাইটা কীভাবে করে? কোভিড দুভাবে করতে পারে, ডাইরেক্ট ইনজুরি টু দ্য গ্লোমেরুলাস, ওকে। অর্থাৎ এটা এই ভাইরাসটা ডাইরেক্টলি গিয়ে আপনার গ্লোমেরুলোপ্যাথি, গ্লোমেরুলার যে আমাদের যে নেফ্রনগুলো আছে, কিডনির যে ছাঁকনি ছোট ছোট, সেগুলোকে আঘাত করতে পারে, এন্ডোথেলিয়াল ড্যামেজ করতে পারে, ইনফ্লামেশন হবে ইনফ্লামেশন করতে পারে। আবার কোভিড দেখবেন ব্লাড যাতে ক্লট না বাঁধে এই ধরনের ওষুধ দেওয়া হয়। তো এটার এই ক্লট বাঁধার প্রবণতা বেশি যেহেতু, তো এই যে ভেসেলগুলো আছে কিডনির ভিতরে, এগুলোর কোয়াগুলোপ্যাথি করে ব্লক করে দিতে পারে, আচ্ছা। হ্যাঁ, ইনফ্লামেশন করতে পারে। আর এটা হচ্ছে ডাইরেক্ট এফেক্ট, যে কোভিডটা কীভাবে গিয়ে আমার কিডনিটাকে নষ্ট করে নষ্ট দিচ্ছে। করছে। সেকেন্ডলি যেটা হচ্ছে কোভিড অ্যাসোসিয়েটেড যে কমপ্লিকেশনগুলো হয়, যেমন সেপসিস, সেকেন্ডারি ইনফেকশন হলো, সেপসিসে ডেভেলপ করো, তখন কিন্তু মাল্টি অর্গান ফেলিওর হয়, সেক্ষেত্রে কিডনিও ইনভলভ হয়। আবার কোভিডের মোস্ট ইম্পর্টেন্ট যেটা একটা টার্মিনোলজি ইউজ করা হয়, সেটা হচ্ছে সাইটোকাইন স্টর্ম, অর্থাৎ কোভিড যখন লাংসে ইনভলভ করে এন্ডোথেলিয়াল ড্যামেজ করে, এই ড্যামেজের কারণে অনেকগুলো সাইটোকাইন মেডিয়েটরস, এগুলো ইনফ্ল্যামেটরি মেডিয়েটরস বলে, এগুলো শরীরে একটা ঝড় বয়ে যায়, এগুলোর সাইটোকাইন স্টর্ম বলা হয়, সাইটোকাইনের ঝড় বেয়ে যায়। এই ঝড়ের আঘাতে তো অনেক কিছুই নষ্ট হবে, এই ঝড়ের আঘাতে আমাদের হার্ট, কিডনি, লিভার সবই নষ্ট হয়, তার সাথে কিডনিটা বেশি এফেক্টেড হয়, এবং এই ক্ষেত্রে একাইটা খুব বেশি হয়, একাইটা প্রিডমিনেন্ট হয়, একাইয়ের ধরন এমন পর্যায়ে যায় যে ডায়ালিসিসের প্রয়োজন হয়, অর্থাৎ রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়। তো এই ধরনের মাল্টি অর্গান ফেলিউর সিচুয়েশনে কোভিডের কনসিকুয়েন্সেস গ্রেভ, এটা আমরা এক কথাই বলতে পারি। তবে যারা খুব বেশি হয়তো ক্রিটিনিন লেভেল, খুব জিএফআর লেভেলটা ভালো থাকে, ডায়ালিসিসের প্রয়োজন হয় না, তারা হয়তো আবার রিভার্স করতে পারে। আচ্ছা। আচ্ছা, আমরা এটা তো শুনলাম যে করোনার কারণে বা কোভিড-19 কারণে কিডনির যে সমস্যাগুলো হয় সেটা নিয়ে। ডায়ালিসিস নিয়েও আমি প্রশ্ন করব, কিন্তু তার আগে জানতে চাচ্ছি যে একেআই, এই যে টার্মটা আপনি ইউজ করলেন, এটা তো করোনার ক্ষেত্রে বললেন, বাট নরমালিও তো এটা হতে পারে। একেআই আমরা কখন বলবো? একেআই আমরা বাংলায় সহজ ভাষায় বলতে পারি যে হঠাৎ কিডনি বিকল হয়ে যাওয়া। আচ্ছা। হঠাৎ করে আপনার কিডনিটা সুস্থ, হঠাৎ করে কিডনিটা কাজ করছে না, তো এটা কি উইদিন আওয়ার্স টু ডেজ। ওকে। তো এই যে হঠাৎ করে কিডনি মানে বিকল হয়ে যাওয়া, এটার কারণটা সম্পর্কে জানবো, কিন্তু তার আগে একটি ফোন আছে, ফোনটি নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার টিভির সাউন্ডটা একটু মিউট করে আমাদের সাথে কথা বলুন। আমি চট্টগ্রামের মিরসরাই থেকে বলছিলাম, আরিফ মঈনুদ্দিন। জি, আমি বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটি করুন, কিন্তু টিভি সাউন্ডটা একটু মিউট করে কথা বলুন, আমাদের স্যার রয়েছেন সাথে। হ্যাঁ, এখন কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আরিফ বলছিলাম চট্টগ্রামের মিরসরাই থেকে। হ্যাঁ, জি জি আরিফ, চিনতে পেরেছি তোমাকে। ঠিক আছে, পরিচিত একজন। ঠিক আছে, তুমি কথা বলো, কোশ্চেনটা করো। যে আপনার এই যে ষাটোর্ধ্ব রোগী বা এদের জন্য এই যে বর্তমানে কোভিড এর প্রাদুর্ভাব, এনি লেবু পানি খেলে এটা রোগীর কোনো সমস্যা হবে কিনা? আবার একটু বলবা? লেবু হচ্ছে যে যারা ষাটোর্ধ্ব রোগী, আচ্ছা। এই যাদের 60 প্লাস, বর্তমানে তো কোভিড এর একটা বাবা হ্যাঁ, কোশ্চেনটা খুব রিলেভেন্ট। প্রতিদিন লেবু পানি খায়, তাদের কিডনির কোনো এফেক্ট হবে কিনা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমার টাইমলি ওরিয়েন্টেড কোশ্চেনের জন্য। খুব ভালো একটা কোশ্চেন, যে ষাটোর্ধ্ব রোগী। আমরা এই যে বললাম যে কোভিডে কারা আক্রান্ত হবে, সেক্ষেত্রে কিছু ডেমোগ্রাফিক রিস্ক ফ্যাক্টর আছে। আচ্ছা। সেই রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে একটা হলো কিন্তু এই এজ মোর দেন 60, ওকে। এবং আরও কিছু রিস্ক ফ্যাক্টর ডেমোগ্রাফিক আছে, সেগুলোর মধ্যে ওই যে ডায়াবেটিস যদি থাকে কারো, যার যে হাইপার টেনশন থাকে, প্রি এক্সিস্টিং রেনাল ডিজিজ, আগে থেকেই তার কিডনি রোগ আছে, কেউ যদি ওভারওয়েট হয়, বডি মাস ইন্ডেক্সটা বেশি হয়, তারপর ইমিউনোসাপ্রেসিভ কোনো ড্রাগ সে খেয়ে থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে জেনেটিক কিছু প্রিডিসপোজিশন আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, সেটার মধ্যে স্মোকার যারা, হ্যাঁ, স্মোকার যারা, তাদেরও এই ডেমোগ্রাফিক রিস্ক ফ্যাক্টর যাদের থাকবে, তাদের কোভিডে আক্রান্ত হওয়ার পসিবিলিটি বেড়ে যায়, মানে কমপ্লিকেশনগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে উনি যেটা কোশ্চেনটা করলো, যে মোর দেন 60 ইয়ার্স, এটা ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টরস ফর কোভিড। অর্থাৎ এই রোগী যদি কোভিডে আক্রান্ত হয়, তার কিডনি ইনভলভমেন্ট হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, এটাই আমরা বলতে পারি।
আর তিনি জানতে চেয়েছিলেন যে লেবু পানি যদি তিনি খান নিয়মিতভাবে সেটা কি কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা? না, এটা ওইরকম কোনো গ্রেভ কিছু করবে না, বরং বেটার হবে, কারণ কোভিডকে তো করার জন্য এখন অনেকেই এই ভিটামিন সি জাতীয় জিনিস খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে রাইট। বিভিন্ন স্যার, কারণে। এই ক্ষেত্রে রিলেটেড আমার একটা প্রশ্ন মাথায় এসেছে যে আমরা তো বলছি যে ভিটামিন সি বেশি করে খাওয়ার জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে ভিটামিনগুলো হ্যাঁ, দরকার সেগুলোর জন্য। তো কেউ যদি ভিটামিন সিও খায় কিংবা ভিটামিন সি এর পরিবর্তে আমরা লেবু যদি খাই, লেবু, মালটা বা অরেঞ্জ এই টাইপের ফলগুলো খাই, সেটা কি কোনো লিমিট আছে যে আমাকে এতগুলো খেতে হবে যেটার কারণে আমার কিডনিতে সমস্যা হতে পারে বা অন্য কিছু হতে পারে কিনা? আসলে তো এটা তো পার্সন টু পার্সন ভেরি করে। অনেকে দেখা যায় এগুলো বেশি খেয়ে অভ্যস্ত। হ্যাঁ, যারা যেমন অভ্যস্ত, আমি হ্যাঁ, প্রচুর হ্যাঁ, পরিমাণে yes, লেবু খাই। এগুলো খেলে ভালো, এটা খারাপ কিছু নেই। তবে কথা হচ্ছে যদি কারো কম্প্রোমাইজড কিডনি ফাংশন থাকে, ওকে। কম্প্রোমাইজড কিডনি ফাংশন বলতে জিএফআর যদি কারোর লিমিটেড থাকে, লেস দেন 60, লেস দেন 40, সেক্ষেত্রে তার একটাই রিস্ক থাকে, এই সমস্ত ফ্রুট খাওয়ার জন্য তার পটাশিয়ামের পরিমাণটা বেড়ে যেতে পারে রক্তে। আচ্ছা। এই রিস্কটা থেকে যায়। তবে যাদের নাই তাদের এটা নিয়ে কোনো এক্সাক্ট লিমিটেশন আই নেই। গট মাই অ্যান্সার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা কথা বলছিলাম একেআই নিয়ে এবং এরপর আমি ডায়ালাইসিস নিয়েও প্রশ্ন করব আপনাকে, কিন্তু তার আগে আমাকে আরেকটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, ডায়ালাইসিসের কখন দরকার বা এই ধরনের ট্রিটমেন্টটা কী ধরনের, সেটার কারণে রোগী কতটুকু উপকার হতে পারে বা কিডনি রোগটা কতটুকু চলে আসতে পারে নর্মাল পজিশনে, সবগুলো নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আমি জানি। এই প্রশ্নগুলোর উত্তর নিব একটি ছোট্ট বিরতির পরে এবং আপনারা আমাদের সাথে ছিলেন, আশা করব সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আজকের হলে হাসপাতাল স্বাস্থ্য কথায় আমি ডক্টর শ্রাবণ তৌহিদা কথা বলছিলাম আমাদের আজকের অনারেবল গেস্ট ডক্টর ফেরদৌস কামাল ভূঁইয়ার সাথে। আমাদের কিডনি সমস্যা এবং সেই সাথে হচ্ছে ডায়ালাইসিস নিয়ে প্রশ্ন করব এই পার্টে বলেছিলাম। সো আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন, ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে। স্যার, একেআই নিয়ে কথা বলছিলাম মেইনলি, বেসিক্যালি একেআই এবং করোনা সব কিছুতেই তো স্যার, করোনা আপনি বলছিলেন যে মোর দেন 60 ইয়ার্সে এটা বেশি হয়ে থাকে বা আদার্স যে কোমরবিড কন্ডিশনগুলো, কিন্তু আমরা এই ধরনের অনেক কিছুই দেখেছি যারা ইয়াং এজ তারাও কিন্তু করোনার কারণে যারা হসপিটালে অ্যাডমিটেড হয়েছে তাদেরও কিন্তু স্যার এটা আমরা দেখেছি ইনভেরিয়েবলি, yes. স্পেশালি আমি যেহেতু ঢাকা মেডিকেলে কাজ করি ওখানে। Yes, আমরাও পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। আমি তো একটা ফ্যাক্টর বলছি যে এজ মোর দেন 60 ইয়ার্স, কিন্তু আদার রিস্ক ফ্যাক্টরস কিন্তু রয়েছে। ডিউরিং অ্যাডমিশন কিছু রিস্ক ফ্যাক্টরস আমরা অ্যাসেস করি। সেক্ষেত্রে যে রুগীটা আমি ভর্তি করলাম সেই ভর্তির সময় তার অ্যাসেসমেন্ট করতে হয়। সেই অ্যাসেসমেন্টের মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে সিভিয়ারিটি অফ দ্য ডিজিজের সিভিয়ারিটিটা কেমন, এটি কি অনেক বেশি সিভিয়ার ফর্মে সে আসছে আমাদের অ্যাডমিশন হয়েছে নাকি খুব মাইল্ডার ফর্মে। সিভিয়ারিটি যত বেশি হবে তার ইনভলভমেন্ট হওয়ার সম্ভাবনা তত বেশি চান্স থাকে। তারপর হচ্ছে ভাইরেমিয়া, অর্থাৎ তার যে ভাইরাসটা ব্লাডের অবস্থানটা খুব বেশি, ভাইরাল লোডটার কথা লোডটা বলছেন, হ্যাঁ। কতটুকু আছে। সেকেন্ড হচ্ছে ইনভলভমেন্ট অফ দি লাং। আমরা এসএসসিটি করি, যখনই ভর্তি হই আমরা একটা রোগীর এসএসসিটি করে ফেলি। এসএসসিটি করে দেখি, অ্যাসেসমেন্ট করি যে লাংসের ইনভলভমেন্ট কত পার্সেন্ট হয়েছে, এটি কি 30%, 50%, না 80%, না 100%। ওকে, এই যে পার্সেন্টেজ অফ ইনভলভমেন্ট অফ লাং, সেটার উপর নির্ভর করে তার আলটিমেট ট্রিটমেন্ট ব্যবস্থাটা আউটকামটা আমরা করে ফেলি, রাইট। লাংস ছাড়া অন্য অর্গান কিভাবে ইনভলভ হলো সেটাও দেখতে হয়। আরও কিছু মার্কার আছে যেগুলো আমরা করি যে সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ দেখতে। আপনি হয়তো দেখবেন ঢাকা মেডিকেলেও দেখেছেন যে আমরা ফেরিটিন লেভেল দেখি, ডি ডাইমার লেভেল দেখি, সিআরপি লেভেল দেখি। এই লেভেলগুলো এগুলো মার্কার অফ তার সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। এগুলো যত বেশি হবে তার সিভিয়ারিটি তত বেশি হবে। তখন এগুলো যখন বেড়ে যাবে, এজ ডাজ নট ফ্যাক্টর। রাইট। সো সেই অনুযায়ী ট্রিটমেন্ট ব্যবস্থাটাও আমাদের ঠিক করতে হবে। ওয়েল, এবার একটু ওভারঅল কিডনি রোগীদের ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। তার আগে একজন দর্শক রয়েছেন, তার ফোনটি নিতে চাই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? নামটি বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম রিয়াজ। আমি মোহাম্মদপুর থেকে বলছি। ওকে, সো প্রশ্নটি করতে পারেন। হ্যালো। আমার কিডনিতে স্টোন, 2 কিডনিতে স্টোন। এটা রিসেন্ট ধরা পড়েছে। এটা ধরা পড়েছে হচ্ছে গত মাসের 25/10/2020-এ। আমার যেটা হয়েছে যে আমি ডক্টর দেখাচ্ছি, তো উনি আমাকে বলছেন যে আমার এর আগেও 2বার আমি পিসিএনএল করিয়েছি। আমার পিসিএনএল করে আমাকে স্টোন বের করছে। আমার 2014-তে একবার আমি পিসিএনএল করেছি পিজিতে, আর সেকেন্ড টাইম আমি লাস্ট ইয়ার 2019-এ আমি করেছি পিসিএনএল। 2বারই স্টোন বের করছে বাম কিডনি থেকে। এখন আমার 2020 সালে আবার যেটা হয়েছে যে 2020 সালে আমার আবার কিডনি স্টোন ধরা পড়ছে।
সেটা লেফট কিডনি এবং রাইট কিডনির যে ইউরেটার আছে ইউরেটারের ওখানে ধরা পড়ছে। তা এখন আমাকে যেটা ডাক্তার যেটা সাজেস্ট করেছিল সেটা হচ্ছে হলো প্রথম আমাকে দিয়েছিল হাইসোমাইট, ইডোমাইট আর সলিফো। আর আমার যেহেতু ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় সেটার জন্য দিয়েছিল ফেবুস। এখন আমার 15 ডেজ আমার ইনক্রিজ হয়েছে, মানে 15 ডেজে যেটা হয়েছে আফটার 15 ডেজ আমার একটা পাথর পড়ে গিয়েছে, আর একটা পাথর এখনো রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাকে ডক্টর বলেছে সোডিকার্ব এই ট্যাবলেটটা কন্টিনিউ করার জন্য আরো 15 ডেজ। তো সেই ক্ষেত্রে আমার কিডনির কোনো হ্যাম্পার হবে কিনা, মানে প্রবলেম বেশি হবে কিনা, এরপরে অপারেশনটা করতে চাচ্ছেন ডাক্তার। তো সেই ক্ষেত্রে আমার আসলে কি যে ট্রিটমেন্টটা চলতেছে এটা ঠিক আছে কিনা। আমাকে দেখছেন আমি যার ট্রিটমেন্টে আছি উনি হচ্ছে প্রফেসর কামরুল ইসলাম স্যার, সিকেডি শ্যামলীতে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি পুরোপুরি। আপনার স্টোন ডিজিজ হওয়ার প্রবণতা বেশি এবং বেশ কয়েকবার উনি স্টোন অপারেট করেছেন, পিসিএনএল করা হয়েছে। আর আপনি যার আন্ডারই করছেন উনি তো খুবই ভালো, আমরা চিনি ওনাকে। আমার মনে হয় আপনার ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ঠিকই আছে। তবে আপনি যেভাবে বলেন আপনার দুইটা ইউরেটারি স্টোন আছে, তো আমরা যে অ্যাকিউট রেনাল ফেলিউরের কথা যেটা বললাম right. একটু আগে, দুইটা ইউরেটার যদি একসাথে স্টোন ইম্প্যাক্টেড হয় তাহলে কিন্তু অ্যাকিউট রেনাল ফেলিউর হয়। ব্লকেজ তো আমরা যেহেতু জিজ্ঞেস থাকছে। হয়তো করতে পারিনি স্যার ক্রিয়েটিনিন লেভেলটা কেমন, এতে কি বেড়ে গেল না কমলো। অবস্ট্রাকটিভ ইউরিপ্যাথি যেটা হয়, অবস্ট্রাকশন মানে দুইটা ইউরিটার ব্লক হয়ে গেল, তাহলে কিডনির পানিটা তো সরছে না, সুতরাং সরতে পারছে না, তার অ্যাকিউট রেনাল ফেলিউর হবে। তো সেক্ষেত্রে আর্জেন্ট হয়তো এটা ট্রিটমেন্ট দরকার ছিল। তো ইউরোলজিস্ট যেহেতু দেখছেন উনি ভালো অ্যাসেস করতে পারেন যে এটিকে আর্জেন্ট করা দরকার না এখন দরকার। আপনি বলেছেন যে আপনার একটা স্টোন অলরেডি বের হয়ে গেছে, তো সুতরাং একটা কিডনি সেফ হয়ে গেল, মানে আপনার ইউরেটারটা এখন ক্লিয়ার হয়ে গেল, ড্রেনেজ হচ্ছে কিডনি। আর যে কিডনিতে এখনও স্টোন বা ইউরেটারি স্টোন রয়ে গেছে, যদি এটা আকারে ছোট হয় তাহলে ইউরোলজিস্ট যদি বলে থাকে যে এটা বের হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই বের হয়ে যাবে ইনশাল্লাহ, সেটা আপনি আশা এবং করতে তিনি পারেন। সোডিবাই কার্ব খাচ্ছিলেন, হ্যাঁ, সেটাও সোডিবাই কার্ব, বলছিলেন। হ্যাঁ, এটাও কিডনির এক্সপালশনে কিছুটা হয়তো সহায়তা করবে আর ইউরিন ফ্লোটা বাড়াবে, এই জন্যই দিয়েছে। তো আমার মনে হয় আপনার ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ওই দিক থেকে ঠিকঠাকই ঠিকই আছে। আছে। ঠিক। ওকে স্যার, আমরা কিন্তু অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি, তাই আমি জানতে চাচ্ছিলাম যে ওভারঅল কিডনি যারা প্রবলেমে ভুগেন, অনেক দিন ধরে জটিলতায় ভুগছেন, তাদের ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে ইনভ্যারিয়েবলি আমি আসলে ডায়ালাসিস সম্পর্কে জানতে চাচ্ছি আপনার কাছে। ডায়ালাইসিস, হ্যাঁ, যারা কিডনি জটিলতায় ভোগে, সিকিডি, আসলে সবাই মনে করে যে সিকিডি হলেই বোধহয় আমাকে ডায়ালিসিস করতে হবে। নো, 80% যারা স্টেজ 3-তে আছে অনেক সময় তাদের ডায়ালিসিস লাগে না। যতক্ষণ না সেই ডিজিজটা প্রোগ্রেস হয়ে স্টেজ 3-4-এ চলে যায়, তখনই ডায়ালিসিস 4-5-এ চলে যায়। আচ্ছা, 5 মানে হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, অর্থাৎ তখন ডায়ালিসিস ছাড়া রোগী বাঁচতে পারে না, তখনই কিন্তু আমরা ডায়ালিসিস দিয়ে থাকি। তো সুতরাং এই ডায়ালিসিস করাটা, আর্লি ডায়ালিসিসের অনেক রুল আছে। কারণ হচ্ছে আমাদেরকে বুঝতে হবে বেসিক জিনিসটা, যে কিডনি আমাদের কী কাজ করে। বেসিক ফাংশন হলো ফরমেশন অফ ইউরিন অ্যান্ড এক্সক্রিশন অফ ওয়েস্ট মেটেরিয়ালস। রাইট। অর্থাৎ সেই ইউরিন ফর্ম করছে, সাথে সাথে আমাদের দেহে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো আমাদের খাওয়ার মাধ্যমে যাচ্ছে, আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটির মাধ্যমে শরীর রক্তে জমা হচ্ছে, সেগুলো সে প্রতিনিয়ত কিন্তু সেই ছাঁকনি দিয়ে ছেঁকে বের করে দিচ্ছে। রাইট। তো এখন আপনার আমার কিডনি যদি সেই কাজটা করতে না পারে, তাহলে এই টক্সিন ম্যাটেরিয়ালসগুলো শরীরের মধ্যে জমা হচ্ছে। জমা হলে পর যে এটার যে ইফেক্ট, শরীরের সেলগুলো কাজ করতে পারবে না, ব্রেন কাজ করতে পারবে না, হার্ট কাজ করতে পারবে না, পটাশিয়াম বেড়ে যাবে, ক্যালসিয়াম কমে যাবে, আর অনেকগুলা কনসিকুয়েন্স হবে। ইভেন কি রোগী কমাতে চলে যায়, খাইতে পারে না, শ্বাসকষ্ট হয়, অনেকগুলো কমপ্লিকেশন অ্যারাইজ করে, এবং বিশেষ করে হার্টের ডিজিজের প্রবণতা বেড়ে যায়। সেই ক্ষেত্রে হার্ট ফেলিউর হয়, পালমোনারি এডিমা নিয়ে তখন প্রেজেন্ট করে। তো এই সমস্ত কমপ্লিকেশন যেগুলো হয়ে যায়, তখন কিন্তু রুগীকে আমরা ডায়ালিসিস দিয়েও খুব একটা বেশি ভালো করতে পারি না, কারণ তার অ্যাসোসিয়েটেড অন্যান্য অর্গানও ইনভলভ হয়ে গেছে। তো সেই জন্য আমরা বলি যে আপনি যখন স্টেজ 5-এ চলে যাবেন, আপনার জিএফআর যখন লেস দেন 15 ml হয়ে যাবে, তখনই ডায়ালিসিস শুরু করাটা উচিত। তাতে করে আপনার শরীরে যে টক্সিন ম্যাটেরিয়ালসগুলো আছে সেটা আমরা কিডনি করতে পারছে না, আমরা আর্টিফিশিয়াল মেশিন, ডায়ালিসিস মানে আর কিছুই না, আর্টিফিশিয়াল মেশিন দিয়ে সেই ম্যাটেরিয়ালসগুলো আমরা বের করে দিচ্ছি, নাথিং এলস। স্যার, এই যে আপনি বলেন জিএফআর যখন 15 এর নিচে চলে আসবে, এন্ড স্টেজে যাওয়ার পরেই কিন্তু তাকে ডায়ালিসিস করতে বলেন। ডায়ালিসিস করলে কি তার কিডনি স্যার আগের অবস্থানে ফিরে আসার কোনো
প্রবণতা বা সম্ভাবনা কি আছে? নট এট অল। ওকে। এটা হচ্ছে সিকেডির ক্ষেত্রে, যদি সিকেডি রোগটা হয় তাহলে আগের ক্ষেত্রে আসার সম্ভাবনা একেবারেই নাই। তবে আর AKI যদি এর ক্ষেত্রে- একেই যদি হয় 95% উইল বি রিভার্স, মানে আচ্ছা। পুরোপুরি সুস্থ হয়ে যাবে কিডনি। দুই ক্ষেত্রে দুই রকম। তো সুতরাং একের ক্ষেত্রে ডায়ালিসিস করলে ফেরত আসবে এই কথাটা মানুষের জানা দরকার, কারণ ডায়ালিসিসের ব্যাপারে সবারই একটা নেগেটিভ অ্যাটিটিউড কাজ Exactly. করে। তো সবসময় যে ডায়ালিসিস করলেই একেবারে ভালো হবে না তা না। আমি যে কথাটা বললাম যে এই যে কোভিড সিচুয়েশনে যে একাই হচ্ছে, আমাদের দেশে যে একের যে কজগুলো আছে, ডায়রিয়া, ভমিটিং, গ্যাস্ট্রেন্টাইটিস, ব্লাড লস, বার্ন, ইনজুরি, সেপসিস, এই যে কজগুলো আছে এই ক্ষেত্রেও কিন্তু কিডনি হঠাৎ বিকল হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা ইমিডিয়েট ডায়ালিসিস করতে পারি, রুগীকে বাঁচানো যায়, তাহলে তার কিডনিও বেঁচে যাবে, তার কিডনি ফাংশন উইল বি রিগেইন ফার্দার। কিন্তু সিকিডি যে সমস্ত ধীর গতিতে কিডনি আস্তে আস্তে বিকল হচ্ছে, তাদের কিডনি যখন এন্ড স্টেজে যাচ্ছে তাদের রিভার্স করবে না। তবে কথা হচ্ছে যদি উনি রেগুলার ডায়ালিসিস করেন তাহলে উনি কিন্তু অনেক সুস্থ থাকতে পারবেন, সুস্থ লাইফ লিড করতে পারবেন। আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে এই ডায়ালিসিস করার মাধ্যমে উনি যদি সুস্থ থাকে, ওনার যদি হার্ট ভালো থাকে, লিভার ভালো থাকে, তাহলে তার জন্য আরেকটা অপশন খোলা হয়ে যায়। এক্স্যাক্টলি। সেটা হচ্ছে কি ট্রান্সপ্লান্ট করা, আরেকটা কিডনি লাগিয়ে উনি সুস্থ থাকতে পারবেন, ডায়ালিসিস নাও লাগতে পারে। জি স্যার, একদমই কিন্তু শেষ দিকে চলে এসেছি। আমার লাস্ট একটা কোয়েশ্চেন, যে এই যে কিডনি নিয়ে এত কথা বললাম, কিডনি রোগীরা না ইনভেরিয়েবলি সবাই, সকল মানুষের ক্ষেত্রে স্যার আপনার পরামর্শ কি থাকবে যে এর প্রতিকার ব্যবস্থা বা প্রতিরোধ ব্যবস্থা আগে থেকেই যেন সে সুস্থ থাকতে পারে? ধন্যবাদ। আসলে কিডনি রোগের প্রভাব এত বেশি, মানুষের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। তো এই রোগ যখন ধরা পড়ে, এটার কিডনি মানে ডায়ালিসিস বলেন, এই চিকিৎসা বলেন, অনেক বেশি কস্ট, ব্যয়সাধ্য ব্যাপার। সুতরাং এটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা Cure, বলতে পারি। right. সেই প্রিভেনশন স্ট্র্যাটেজি আমাদেরকে মনে রাখতে হবে। আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে কিডনি রোগের প্রিভেনশন করাটাই মোস্ট ইম্পর্টেন্ট। সেটার জন্য 8টা আমরা গোল্ডেন রুলস বলে থাকি। তার মধ্যে একটা রুল হলো যে আপনি ফিট থাকতে হবে, বডি ফিটনেস ঠিক রাখতে হবে, অর্থাৎ পরিমিত ব্যায়াম করা এবং শরীর ফিট পরিমিত রাখা, হাঁটা, খাদ্য। হাঁটতে হবে। তারপর যে সেকেন্ড হচ্ছে যদি কারো ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটা ওয়েল কন্ট্রোল রাখতে হবে, জি স্যার। একদম ভালোভাবে কন্ট্রোল রাখতে হবে। হাইপারটেনশন থাকলে হাইপারটেনশন তার ভালোভাবে কন্ট্রোল রাখতে হবে। তারপর হচ্ছে সুপ্ত হাইপারটেনশন বলে একটা কথা আমি বলেছি অলরেডি, এইটা ডিটেক্ট করার জন্য বছরে অন্তত 3 থেকে 4 বার তার প্রেশার রোগ আছে কিনা এটা Check মেপে করতে চেক হবে। করতে হবে। তারপর হচ্ছে খাবার দাবারের ব্যাপারে পরিমিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে, ফ্যাট জাতীয় খাবার, মশলাযুক্ত মানে খাবার, lifestyle লবণযুক্ত, modification টা লাইফস্টাইল করলেই মডিফিকেশন কিন্তু করতে সে হবে। অনেকটুকুই- এবং বর্তমান জমানার কোভিডের যদি আমরা সিচুয়েশন বাদ দিই, মোর চ্যালেঞ্জিং সিচুয়েশন হচ্ছে সল্ট এন্ড সুগার। আমি Right. বলে থাকি আপনি প্রতিটা খাদ্যের মধ্যে সল্ট এবং সুগার অ্যাডেড করা হয় এটাকে উপাদেয় করার জন্য, এবং এগুলোই কিন্তু আমাদেরকে ফ্যাটি বানিয়ে ফেলে, কোলেস্ট্রল বাড়িয়ে দেয়, আমার হাইপারটেনশন হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে। সুতরাং সুষম খাদ্য খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক আমরা প্রশ্নটার উত্তরও পেয়েছি এবং আমাদের দর্শকরাও বুঝতে পেরেছে তাদেরকে কিভাবে আসলে তাদের লাইফস্টাইল সহ সবকিছু মডিফাই করতে হবে সুস্থ থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের ধন্যবাদ মূল্যবান আপনাকে, সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আজকের আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। স্যার যেমনটি বললেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সো আপনারা কিন্তু সুস্থ থাকার জন্য আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সাথে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে নিজের স্বাস্থ্য এবং নিজের সব কিছু নিয়ে। কারণ আমরা বিশ্বাস করি আপনি নিজে যখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তখন আপনি আপনার চারপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন। সেই প্রত্যাশায় আমি ডক্টর শ্রাবণা তৌহিদা আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে এবং সেই সাথে একজন অনারেবল গেস্টকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।